নমস্কার, আমি দিশা আর আবারও নতুন একটি এপিসোড নিয়ে আমি হাজির হয়ে গেছি চায়ের আড্ডায় উন্নয়নের কথায়। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি হেমতাবাদের কাকর সিং এলাকায়। আর আজ এই কাকর সিং এলাকা থেকেই এখানকার লোকজনদের বিষয়ে জানবো এবং তাদের অর্থাৎ তারা কি ধরনের মত পোষণ করেন এলাকার উন্নয়নের বিষয়ে সে বিষয়ে জানবো। আসুন। নমস্কার দাদা, ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত। আপনার নামটা? বয়ানাথ দেব শর্মা। আপনি কি করেন? কৃষি কাজ করি। তো আপনি যেহেতু বললেন যে আপনি কৃষি কাজ করছেন, তো আপনি এই বিষয়টার সাথে খুবই অবগত থাকবেন যে আমাদের সরকারের পক্ষ থেকে বহু ধরনের প্রকল্প লাগু করা হয়েছে সাধারণ জনতার জন্য। আর পাশাপাশি সেখানে কিষাণ বন্ধু, কিষাণ যোজনা এই ধরনের প্রকল্পও কিন্তু রয়েছে। তো সেই প্রকল্পগুলোর সুবিধা কি আপনি পাচ্ছেন? হ্যাঁ, কৃষক বন্ধু পাচ্ছি, যেটা মমতা দিচ্ছে সেইটুকু পাচ্ছি। কৃষক বন্ধু যেটা, আর পাশাপাশি এমনটাও শুনতে পারা যাচ্ছে অনেকে কিন্তু খুব জোরালো দাবি করছে এই যে 100 দিনের কাজের যে বকেয়া টাকাটি রয়েছে সেটা কিন্তু এখনো অনেকে পায়নি। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের এদিকে তো 100 দিনের কাজ যা হয় আমরা তো পাই না। ওই যারা যারা কিছু লোক পায়, কিছু লোক পায় না। আর আমরা তো এখন তো বর্তমানে 100 দিনের কাজ বন্ধই আছে। তো এই যে আপনি এই মুহূর্তে বললেন কিছু লোক পায়, কিছু লোক পায় না, তো যারা পাচ্ছে তাদের কি এ ধরনের কোনো রয়েছে যে সেরকম আলাদা করে কোনো পক্ষপাতিত্ব রয়েছে বা সেরকম কিছু অভিযোগ রয়েছে? না, আমি সেটা জানি না। আপনার বাড়িতে কে আছে? আমাদের বাবা আছে, মা আছে। তারা কি বৃদ্ধ ভাতা এ ধরনের কিছু পাচ্ছে? হ্যাঁ, বাবা পায়, বৃদ্ধ ভাতা পায়। মা পায় না, মায়ের মানে বয়স হয়নি। আর বাড়িতে আর কে রয়েছেন? বউ আছে, ছেলে আছে। বউ যেহেতু আছেন, তো তিনি কি লক্ষ্মী ভান্ডারের সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই পাচ্ছে। কি ধরনের সুবিধা? মাসে 1000 টাকা করে পাচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো, এই এলাকার বিষয়ে জানতে চাইবো যে এখানকার সুযোগ সুবিধা কেমন? এই যাতায়াতের দিক থেকেই যদি বলি তাহলে এখানকার যাতায়াত ব্যবস্থা কেমন? এখানকার যাতায়াত ব্যবস্থা ভালো। আমার যেখানে যেতে যাবো, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, বালুরঘাট, সব জায়গায় সুবিধা। আমাদের এখান থেকে যানবাহন পাওয়া যায়। আর এখানকার রাস্তাঘাট? রাস্তাঘাট ভালো। এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন? চিকিৎসা ব্যবস্থা আমাদের প্রাথমিক হসপিটাল হচ্ছে হেমতাবাদ। হেমতাবাদে তো সেরকম চিকিৎসা হয় না। রায়গঞ্জে যেতে লাগে। মানে আপনি বলতে চাইছেন যে হেমতাবাদে যে স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে সেখানের পরিষেবা খুব একটা সুবিধা নয়? সাধারণ, মানে প্রাথমিক যেটা আর কি, মানে একটু করলো, ব্যান্ডেজ টেন্ডেজ করে দিল, কিংবা অন্য কিছু হলে সঙ্গে সঙ্গে এফআইআর করে দিল। মানে জটিল যদি কোনো রোগ হয় তাহলে সেগুলো সমাধানের জন্য আপনাদেরকে বাইরে যেতে হচ্ছে। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো, এই এলাকায় বিগত কয় বছরে কি ধরনের উন্নতি আপনি দেখতে পেয়েছেন? বিগত কয়েক বছর ধরে আমি এই এলাকার যা উন্নতি দেখতে পাচ্ছি, আমাদের এই এলাকার একটা প্রতিভা আছে। আমাদের এই কাকর সিং শ্রী শ্রী উতমাই চণ্ডী মন্দির, তো আমাদের এই উতমাই চণ্ডী মন্দির বিগত কয়েক বছর যাবৎ কোনো উন্নতি ছিল না। যাই হোক, এই গত বছরে আমাদের এই মন্দিরের প্রাচীর হলো, তাও 3 সাইড হলো, এক সাইড পিছনের দিকে পড়ে আছে। তো আমি আপনাদের মাধ্যমে আমি সরকারকে অনুরোধ করব এবং সরকারের উচ্চপদস্থ যারা কর্মচারী আছে তাদের কাছে অনুরোধ করব যাতে আমাদের মন্দিরের পেছনের যে প্রাচীরটা আছে সেটা যাতে অবশ্যই একটু ওনারা দেখেন, যাতে সেটার ব্যবস্থা করে দেন। আর আমাদের এলাকার রাস্তাঘাট খুব একটা ভালো উন্নতি হয়নি, মানে বর্ষার সময় আমাদের কিন্তু অসুবিধা হয়। আর ওভারঅল এমনিতে হালকা ফালকা একটু কাজকর্ম হয়েছে, কিন্তু আশানুরূপ কিন্তু হয়নি, মানে বেশিরভাগটাই হয়নি। আমাদের গ্রামের ভেতরে ঢুকতে এখনও কিন্তু আমাদের বর্ষার সময় কাদা পার করে, গর্ত পার করে যেতে হয়। আর এমনিতে যখন উইন্টার সিজনগুলো হয় বা সামার সিজনগুলোতেও ওই সময় ঠিকঠাক থাকে, কিন্তু বর্ষার সময়তে সব থেকে অসুবিধা। সামনে তো লোকসভা ভোট আসছে, তো সেই হিসেবে এখন নির্বাচনী প্রচারে বহু প্রতিনিধিরা বেরোবেন, নেতা মন্ত্রী সাংসদ থেকে শুরু করে সকলেই বেরোবেন। তো এই বিষয়ে আপনারা কি দাবি চাইবেন? তারাও তো এই মুহূর্তে আরো বহু প্রতিশ্রুতি দেবে, কি মনে হয় কি হবে?
প্রত্যেক বছর ইলেকশনের সময় প্রত্যেক বছর ইলেকশনের আগে আগে তো মনে করেন যে প্রত্যেক রাজনীতিবিদরা আসেন, সব দলেরই রাজনীতিবিদরা আসেন এবং এসে আমাদের তো এলাকার জনসাধারণদের বা এলাকার মানুষদের অনেক রকমের প্রতিশ্রুতি দেন। সব থেকে আমাদের যে অসুবিধা সেটা রাস্তাঘাট, তারপরে আমাদের পানীয় জলেরও অসুবিধা আছে। তো সবাই আমাদেরকে বলেন যে হ্যাঁ এবার তোমরা আমাকে দেখো। হ্যাঁ, সব দলের নেতারাই বলে, সব দলের সব রাজনৈতিকবিদরাই বলে যে আমাকে এবার দেখুন, আমি রাস্তাঘাট ঠিকঠাক করে দেব, পাকা করে দেব, কংক্রিটিং করে দেব, তারপরে আমি গভীর টিউবওয়েল পুঁতে দিব, ইত্যাদি ইত্যাদি, আপনাদের এই সব কষ্ট থাকবে না। কিন্তু বলে ভোটের আগ পর্যন্ত বলে এবার যা ভোট পেরিয়ে যায়, এবার যে দলেরই জিতুক না কেন, পরে আর বিগত 5 বছর আর ওনাকে দেখতে পাওয়া যায় না। তারপরে উনি উনার মতন করে, আমরা আমাদের মতন করে, এবার ওনাদের কাছে যদি আমরা যাই যে আমাদের একটু রাস্তাঘাটটা একটু দেখে দিন, আমাদের পানীয় জলের একটু ব্যবস্থাটা করে দিন, তো আমাদের বলে ঠিক আছে আমি দেখতেছি, এই বলে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে রেখে দেয়। তো এই বিষয়ে আপনারা প্রতিবাদ জানাননি বা আবেদন করেননি? প্রতিবাদ আর কাকে বলবো, প্রত্যেক বছর আমরা ওই নেতাদেরকেই শুধু খালি বলি, মানে রাজনৈতিকবিদদেরই বলি, তাছাড়া অন্যরকম তো আমরা প্রতিবাদ করি না আর কি সাধারণত। হ্যাঁ, যার জন্য হয়তো আমরা পিছিয়ে আছি। যদি অন্যভাবে হয়তো প্রতিবাদ করতাম তাহলে হয়তো নিশ্চয়ই হয়তো তার ফলস্বরূপ কিছু হয়তো পেতাম। কিন্তু আমাদের এই এলাকার স্থানীয় যারা মানুষ রয়েছে, এই এলাকার যারা বাসিন্দা, তারা অত্যন্ত ভদ্র, মানে ওরা ওই রকম কোনো ঝুট ঝামেলার মধ্যে যেতে চায় না। তাই ওরা আশায় থাকে যে ওনারাই করে দিবেন। তো এইবার যে দলেরই প্রতিনিধিরা জিতুক না কেন, আমরা ওনাদের উপরেই আস্থা ভরসা রাখি যে ওনারাই আমাদের ভালো কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওনারাই আমাদের জন্য ভালো কিছু ভাববেন, করবেন, কিন্তু ওনারা সেইভাবে করেন না। তাই আমরা আর কার কাছে যাব বলুন? ওনারা প্রতিশ্রুতি দিয়ে চলে যান, তারপরে যদি না করেন তাহলে কেমন করে হবে? আমাদের মন্দিরে এখানে প্রত্যেক বছর লাখ লাখ মানুষ এখানে পুজোর সময় আসে। তো আমাদের এখানে পানীয় জলের খুব দরকার। মানে আমি না জানি, মানে এই মন্দির কমিটির একজন সদস্য হয়ে এবং এই এলাকার বাসিন্দা। সেটাই আমার পরবর্তী প্রশ্ন এই জল নিয়েই। সরকারের পক্ষ থেকে যে জল প্রকল্পের যে পরিকল্পনা করা হয়েছে, সেই নিয়ে আপনাদের এলাকা কিভাবে উপকৃত বা অপকৃত হচ্ছে? মানে জল নিয়ে আমি উপকার তো একেবারেই নাই। উপকার কথাটা এখানে তো বলাই একদম বেকার, মানে অপকার। আমরা সব ধরনেরই নেতাদেরকে, সব ধরনেরই প্রতিনিধিদেরকে আমরা বলেছি যে আমাদের মন্দিরে দুর্গাপূজার সময় প্রচুর পরিমাণে আমাদের লোকের ভিড় হয়, লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন দূর দূরান্ত থেকে। আমাদের পানীয় জলের ভীষণ কষ্ট হয়। তো সব ধরনের, মানে সব দলের আমরা প্রতিনিধিদের বলেছি যে আমাদের এখানে পানীয় জলের একটু ব্যবস্থা করে দেন আপনাদের সরকারের তহবিল থেকে। কিন্তু আজ পর্যন্ত একটা আমাদের পানীয় জলের কোনো ব্যবস্থা হয়নি। মানে কোনো না হাইমাস্ট হয়েছে, না আরও কোনো কিছু হয়নি। শুধু জাস্ট বলে একটা গভীর টিউবওয়েল পোতানো হয়েছে, তাও ওই জলটা খাওয়া যায় না। মানে এত পরিমাণ আয়রন আর এত পরিমাণ মানে জলটার থেকে গন্ধ বেরোয়। আমি জানি না এখন কীরকম কি কাজ করছে। তবে বিষয়টা হলো যে আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব, যদি আমাদের মন্দিরে যদি একটু পানীয় জলের ব্যবস্থাটা যদি করে দেয়, তাহলে আমরা এলাকাবাসীরা এমনিতেই খুব খুশি। আমাদের ব্যক্তিগত দিতে হবে না, আমাদের মন্দিরে দিলেই হবে। এটুকুই আমি পুজো কমিটির একজন সদস্য এবং এই এলাকার বাসিন্দা হয়ে বলবো। নিশ্চয়ই আপনার কাছ থেকে জানতে চাইবো, সরকারের পক্ষ থেকে আবাস যোজনার প্রকল্প কিন্তু বেশ অনেক বছর হয়েছে যা লাগু করা হয়েছে, তার সুবিধা আপনি পেয়েছেন? না, আমি আবার যোজনা পাইনি। আবেদন করেছেন নিশ্চয়ই? না। এমনি আপনার জানা মতে এখানকার এলাকাবাসীদের মধ্যে এই আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে এলাকাবাসীরা কিভাবে উপকৃত হচ্ছেন বা অপকৃত হচ্ছেন? আবাস যোজনা এবার আমি বিগত কয়েক বছর আগে দেখলাম যে আমাদের এলাকায় যারা মেম্বার ছিল, তারা আমাদের যারা দুস্থ পরিবার ছিল তাদের নামটাম লিখে নিয়ে গেছিলেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা একটা আবাস যোজনা পাবে, মানে একটা তোমরা ঘর পাবে। এবার পরবর্তীতে আর সেই ঘর আসলো কি না কই সেটা নিয়ে আর আমি বলতে পারছি না। যদি এসে থাকতো সেই প্রকল্প, তাহলে নিশ্চয়ই হয়তো সেই দুস্থ পরিবারের লোকেরা পেত। নিশ্চয়ই আসেনি, হয়তো এটা সরকারেরই হয়তো ফল্ট হবে।
কি হয়তো উচ্চপদস্থ যারা সরকারি কর্মচারী তাদেরই হয়তো হবে, এরকমটাই কিছু হবে, যার জন্য দুস্থ লোকেরা এখনো কিন্তু পায়নি সেই সরকারি আবাস যোজনা। এলাকার মধ্যে অনেকে এরকমও বলছে যে তারা বারবার আবেদন করেছেন, হ্যাঁ, এমনকি প্রতিনিধিরাও এসে তাদের সমস্যার কথা শুনে গেছে, কিন্তু বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই কাজ সময়ে আসলে সেই কাজ আর করা হয় না। একদম ঠিক, একদমই ঠিক যে অনেক প্রতিনিধিরা এসেছিল সেই এলাকার দুস্থ মানুষদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে তোমরা আবাস যোজনা পাবে, তোমরা ঘর পাবে, সরকার থেকে তোমরা ঘর পাবে, কিন্তু আপনার সেই লোকেরা কিন্তু মানে সেই মানুষেরা বা সেই লোকেরা কিন্তু সেই সুবিধা কিন্তু সরকার থেকে এখন অবধি পায়নি। হ্যাঁ নিশ্চয়ই ওরা কিন্তু অনেকবার আবেদন করেছে, অনেকবার তারা হয়তো সরকার এবার সরকারের অনেক দ্বারস্থ হয়েছে, যেগুলো মানে সরকারি অফিসে দ্বারস্থ হয়েছে, কিন্তু তাদেরকে হয়তো প্রতিশ্রুতি দিয়েছে, তারা কিন্তু পায়নি। মানে এখনো পর্যন্ত আমার এলাকায় সেরকম কোনো আবাস যোজনা হয়নি, আমাদের এলাকায় হয়নি। দাদা, আপনার কাছ থেকেও জানতে চাইবো, তবে তার আগে আপনার নামটা জানেন। উকিল দাস। আপনি কি করেন? সাইকেল মেকানিক করি, সাইকেল মেকানিক। আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আবাস যোজনা প্রকল্প নিয়ে ইতিমধ্যে আমি বাকিদের সঙ্গে কথা বললাম, তো এই আবাস যোজনা নিয়ে আপনি কিভাবে উপকৃত বা অপকৃত হয়েছেন? আমি কি বলবো, আবাস যোজনা তো কই এখনো তো কিছু হয় নাই। আমরা তো শুনছি যে পঞ্চায়েত ভোটের আগে যে আবাস যোজনা ঘর হবে, কিন্তু কই এখনো তো ঘর হয়নি। নেতা মন্ত্রী আসে প্রতিশ্রুতি দেয়, কই এখনো তো ঘর হয়নি। এখানকার আপনার নিশ্চয়ই স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, তো এলাকায় এই স্বাস্থ্যসাথী প্রকল্পের থেকে এলাকাবাসীরা কিভাবে উপকৃত হচ্ছেন বা অপকৃত হচ্ছেন? কই স্বাস্থ্যসাথী তো কোনো উপলক্ষ হয়নি, আমরা পাইনি স্বাস্থ্যসাথী। আপনার বাড়িতে কে রয়েছে? আমি করছি। বাড়িতে কে কে রয়েছেন? ভাই বোনই আছে। তো আপনার বোন যেহেতু রয়েছে, তো সেই হিসেবে বহু ধরনের প্রকল্প রয়েছে না, কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, এই ধরনের প্রকল্পের কিছু সুবিধা। লক্ষ্মীশ্রীটা পাচ্ছি, তাছাড়া 100 দিনের কাজের পয়সা নেই। 100 দিনের কাজের পয়সা নেই? আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদন করেছিলাম। তারপরেও কোনো। তো সামনে লোকসভা ভোট আসছে, তো এবার তো আবারও নির্বাচন করতে হবে, কাউকে না কাউকে তো ভোট দিতেই হবে, তো তারাও নিশ্চয়ই আপনাদের এলাকায়ও ইতিমধ্যে বহু প্রতিনিধিরা আসবেন ভোট প্রচারের জন্য, তো কি মনে হয় কি সিদ্ধান্ত নিতে চলেছে? দেখি কি সিদ্ধান্ত নিব, এবং কাকে ভালো মনে হবে তাকে ভোট দেব। এখন যাকে ভালো মনে হবে তাকে দেব, আর কি বলবো। আচ্ছা দাদা, আপনার সাথে কথা বলবো এই লোকসভা ভোট নিয়ে আরেকবার জিজ্ঞেস করবো। এই যে লোকসভা ভোট তো আসছে, তো এই বিষয়ে আপনি বা আপনাদের এই এলাকার পক্ষ থেকে কি ধরনের দাবি দাবা রাখতে চান? আমি তো ওইভাবে রাজনীতির সঙ্গে জড়িত না। এর জন্য রাজনীতির সাথে জড়িত হতে হবে না, কারণ আপনি এলাকার পক্ষ থেকে একজন না একজনকে আওয়াজ তো তুলতে হবে, কারণ সবার সমান ক্ষমতা থাকে না, কাউকে না কাউকে আওয়াজ তুলতে হবে। তো এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কাছ থেকে জানতে চাইবো কি ধরনের দাবি আপনি তুলতে চান? আমি এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে এটাই আবেদন করব যে সর্বপ্রথম যাতে আমাদের একটু পানীয় জলের একটু সুব্যবস্থা করে দেন। দ্বিতীয়ত রাস্তাঘাট আমাদের, বিশেষ করে আমরা তো 34 নম্বর জাতীয় সড়কের পাশাপাশি থাকি, তো কিন্তু আমাদের গ্রামের ভেতরের যে রাস্তাঘাটগুলো সেগুলো যাতে একটু ঠিকঠাক করে দেন। মানে আমাদের বর্ষার সময়, মানে বিশেষ করে আমাদের মনসুন টাইমে খুব সমস্যা হয়, অসুবিধা হয় আমাদের বাড়ির ভেতরে যেতে, কারণ জল জমে থাকে, অনেক গর্ত টর্ত হয়ে থাকে। তো যার জন্যে আমি সর্বপ্রথম আবেদন করব যে আমাদের যাতে রাস্তাঘাট এবং পানীয় জল এইসব ব্যবস্থাগুলো যাতে করে দেন, এবং দুস্থ মানুষ এবং আবাস যোজনা যে সমস্ত আমাদের এলাকার মানুষদের, মানে আমাদের এলাকায় যে সমস্ত দুস্থ মানুষরা আছে, এছাড়াও অন্যান্য এলাকাও যেগুলো দুস্থ মানুষ রয়েছে, সরকারের পক্ষ থেকে যাতে সেই দুস্থ মানুষগুলোর কাছে যাতে সেই আবাস যোজনা যাতে পৌঁছে যায়, আমি এলাকারবাসীর পক্ষ থেকে এইটুকুই আবেদন করব।
ও আমি এই তো রাস্তাঘাট এবং পানীয় জল এবং আবাস যোজনা, এই তিনটা যাতে অবশ্যই সরকার যাতে একটু দেখেন, হ্যাঁ, এটাই আমি এলাকাবাসীর পক্ষ থেকে। এবং 100 দিনের যে কাজ রয়েছে, 100 দিনের কাজ এটাও যাতে একটু ব্যবস্থা করেন। 100 দিনের কাজের, হ্যাঁ, ঠিকঠাক যাতে দুস্থ মানুষেরা পায়, হ্যাঁ, তাতে তাদের অনেক রুজি রোজগারের ব্যাপার থাকে। তো 100 দিনের কাজের অনেকেই অপেক্ষায় থাকে, এবার সেইখান থেকে অনেকেই ইনকাম করে তাদের সংসার তারা অতিবাহিত করে। তো সরকার যে সমস্ত সরকারের প্রকল্পগুলোতে আমাদের সাধারণ মানুষদের উপকার হবে, এই সমস্ত প্রকল্পগুলো যাতে অবশ্যই এলাকার মধ্যে যাতে পৌঁছে যায়, এটুকুই আমি এলাকাবাসীর, হ্যাঁ, স্বচ্ছভাবে যাতে পৌঁছায়, এটুকুই আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবেদন করব সরকারের কাছে। উনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে এখানকার যে স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে হ্যাঁ। সেটি কিন্তু খুব একটা উন্নত নয়, সে বিষয়ে কি বলবেন? একদম ঠিকই বলেছেন আমার আঙ্কেল, আমার কাকা, যে আমাদের হেমতাবাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে, মানে এখানে জাস্ট শুধু মানে পেট ব্যথা ডায়রিয়া ছাড়া বাকি একটু যদি ভাইটাল কোনো কিছু হয়ে যায়, সাথে সাথে আমাদেরকে রায়গঞ্জ ট্রান্সফার করে দেয়। এইবার রায়গঞ্জে গিয়ে এবার আমাদের বাড়ির থেকে রায়গঞ্জের দূরত্ব কম বেশি 25 কিলোমিটার, তাহলে 25 কিলোমিটার দূরে গিয়ে আমাদেরকে ট্রিটমেন্ট করাতে হয়। এইবার আমি সরকারি হাসপাতালগুলো আমাদের হেমতাবাদের একেবারে পরিবেশটা ভালো নয়। আর দ্বিতীয় কথা, রায়গঞ্জে গিয়ে এইবার রায়গঞ্জের জন্য তো সবাই আশা করে, এইবার রায়গঞ্জটা তো শুধু আমাদের এলাকার জন্য একার নয়, এবার গোটা উত্তর দিনাজপুরের মানুষরা এসে রায়গঞ্জ সেই সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে মনে করেন যে ট্রিটমেন্ট করে। এবার সবার পক্ষে তো সম্ভব থাকে না যে আপনার নার্সিংহোমগুলোতে ট্রিটমেন্ট করার। তো যদি আমাদের যদি হেমতাবাদের স্বাস্থ্যকেন্দ্রটা যদি একটু উন্নত হতো, তাহলে আমাদের যে হেমতাবাদ যে আমাদের যে ব্লক আছে বা হেমতাবাদের যে আমরা এলাকা বাসিন্দারা রয়েছি, তাহলে আমরা এখানেই একটু ভালো করে যদি সুবিধাটা পেতাম ট্রিটমেন্ট করার, তাহলে আমরা কিন্তু এখানেই কিন্তু ঠিকঠাকভাবে আমরা কিন্তু ট্রিটমেন্ট করাইতাম। তো আমরা কিন্তু এখানে সুস্থভাবে আমরা কিন্তু সেই পরিষেবাটা পাচ্ছি না, যার জন্য আমাদের কিন্তু 25 কিলোমিটার দূরে গিয়ে সেই ট্রিটমেন্ট করাতে হয়। তাতে আমাদের পরিবারও অনেক নানা রকমভাবে হেনস্থার শিকার হতে হয়, যাতায়াত, তারপরে আপনার ওখানে লোক থাকা ইত্যাদি ইত্যাদি। এবার সবার পক্ষে তো সম্ভব হয় না। আপনি একটু আগে বললেন যে হেমতাবাদের পরিবেশ ভালো নয়, সেটা আপনি কি বলতে চাইছিলেন? মানে হেমতাবাদের পরিবেশ বলতে বিশেষ করে মানে আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রের কথা বলছি, মানে হেমতাবাদের স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশটা খুব একটা বিশেষ ভালো নয়, আমি এটুকুই বলতে চাই। তাছাড়া ওভারঅল এমনি ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনার নিজের স্বাস্থ্যসাথী কার্ড আছে? না ম্যাডাম, আমার স্বাস্থ্যসাথী কার্ড নেই। আমার বাবার ছিল, তো বাবা আমার এক্সপায়ার করছেন, যার জন্য আমার আর পার্সোনালি নেই স্বাস্থ্যসাথী কার্ড। আরেকটা জিনিস জানতে চাইবো, এই এলাকায় স্কুল বা এখানকার শৈক্ষিক পরিবেশের বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। আমাদের এলাকায় এখানে আমাদের কাকর সিং একটা প্রাইমারি স্কুল রয়েছে, আর আমাদের পাশে আমাদের কাকর সিং চণ্ডী মন্দির থেকে কালিয়াগঞ্জের দিকে যেতে মোটামুটি 5 মিনিট দূরে দুদুন্দা হাই স্কুল আছে। তো একটা দুদুন্দা হাই স্কুল আমাদের কাকর সিং চণ্ডী মন্দির থেকে 5 মিনিট, আর আমাদের কাকর সিং থেকে হেমতাবাদের দিকে যেতে একটা প্রাইমারি স্কুল আছে। হ্যাঁ, এই স্কুলগুলিতে পড়াশোনা কিরকম করে হয়? ভালো? আজকাল প্রাইমারি স্কুলগুলোতে তো বুঝতেই পারছেন, প্রাইমারি স্কুলগুলোতে তো এখন আর খুব একটা ছাত্রছাত্রীরা বেশি যায় না, তাই প্রাইমারি স্কুলগুলোতে আর সেইভাবে পড়াশোনা হয় না। এখন বেশিরভাগ গার্জিয়ানরাই এখন বেসরকারি যেগুলো স্কুল রয়েছে, আমাদের এই কাকর সিং চণ্ডী মন্দিরের উপরেই, কাকর সিং চণ্ডী মন্দিরের এখানে লাগোয়া এখানে একটা আমাদের বাচ্চাদের আদর্শ শিশু নিকেতন স্কুল আছে। আমাদের এলাকার বেশিরভাগ মানুষেরা এই আদর্শ শিশু নিকেতন স্কুলেই বাচ্চাদেরকে এডমিশন করায়। তাছাড়াও যাদের একটু আর্থিক দিকটা বেশি ভালো, তারা আবার হেমতাবাদ দিয়ে দেয়। হেমতাবাদ অনেক রকমের স্কুল আছে, সারদা বিদ্যা মন্দির রয়েছে, সারদা শিশু তীর্থ। এখানে সরকারি স্কুল বললাম ম্যাডাম যে আমাদের কাকর সিং থেকে ওই হেমতাবাদের দিকে যেতে একটা প্রাইমারি স্কুল আছে, আর কাকর সিং চণ্ডী মন্দির থেকে কালিয়াগঞ্জের দিকে এই একটু এগিয়ে গিয়ে 5 মিনিট হেঁটে যেতে হবে।
হ্যাঁ, মিড ডে মিলের ব্যবস্থা হয়। এবার মিড ডে মিল আমি অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুলে একদিন মিড ডে মিলে আমি দেখলাম যে হয়তো হয়তো 100 জনের যদি 100 জন বাচ্চাদের যদি খাবার রান্না করে থাকেন তাহলে হয়তো শুধু ওখানে মনে হয় হয়তো 5 কিলো হয়তো বুঝি চাল ছিল কি 2 কিলো চাল। আর শুধু এক কথা আমি বলবো, ডালের কোনো তো সেরকম চিহ্ন নেই, শুধু হলুদের মনে হয় একটু জোর করছে, জাস্ট কালারিং, আর একেবারে পুরো একেবারে থলথলা মানে মারের মতো। তো জাস্ট ওইভাবে বাচ্চাদেরকে খাওয়ানো হয়। তো এগুলো কে বলতে যাবে বলেন? এসব নিয়ে তাহলে আপনি বলতে চাইছেন কোনো প্রতিবাদ করা হয় না? না, এগুলো আমরা দেখছি, চুপচাপ থাকছি, কে প্রতিবাদ করতে যাবে বলুন? এবার আমি যদি মনে করেন আমি বা আমার কাকারা সবাই মিলে যদি এটা নিয়ে যদি প্রতিবাদ করা হয় তাহলে আমি হয়তো কারো এগেনস্টে চলে যাব। তো যার জন্য এগুলো আমরা দেখছি। এইবার আমার ওখানে আমার হয়তো নিজস্ব ভাই বোন সেই স্কুলে পড়ে না, কিন্তু আমার কাকা তো, আমার কাকার ছেলে বা আমার পিসির ছেলে বা মাসির ছেলে তারা তো পড়ে। তো দুঃখ লাগে, কিন্তু আমরা কিছু বলতে পারি না। তো সেই ক্ষেত্রে এখান যে স্কুলগুলোতে যে বাচ্চারা পড়ছে তাদের তো স্বাস্থ্যের ওপরে একটা তো প্রভাব পড়বেই। স্বাস্থ্যের উপর তো অবশ্যই প্রভাব পড়বেই, কিন্তু সেইভাবে এবার আমার বাড়ির যদি মনে করেন যে যদি বাচ্চা হতো তাহলে আমি হয়তো সেটা স্পষ্টভাবে হয়তো দেখতে পেতাম যে আমার ছেলেটার এখন শারীরিক পরিস্থিতি কীরকম। কিন্তু যেহেতু মনে করেন আমার গ্রামের ছেলে মেয়েরা যায়, তাই ওদের সচরাচর তো ওইভাবে আমি সবসময় দেখতে পাই না। তো যাই হোক, এরকমটা তো এফেক্ট পড়তেই পারে। তাছাড়া আমাদের এখানে আমাদের পাশের গ্রামে একটা অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেই অঙ্গনওয়াড়ি স্কুলেরও একই রকম মানচিত্র, একই রকম ছাপ, যে ওই বাচ্চাদের ওই খিচুড়িটা একেবারে ওরকম, মানে জাস্ট খালি হলুদের জোর করে কালারিং, কিন্তু ওখানে আপনি বুঝতেই পারবেন না যে ডাল দিয়েছে কিনা, এরকম। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যেমনটা আপনারা শুনলেন, এই কাকরসিং এলাকার করুণ দশা, সেখানকার স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে রাস্তাঘাট এলাকা, এমনকি স্কুলের যে পরিবেশ, সব কিছুতেই কোথাও না কোথাও কিছু না কিছু খুঁত, কিছু না কিছু দুর্নীতি লুকিয়ে রয়েছে। আর এই বিষয়ে কিন্তু তারা তাদের দাবি ইতিমধ্যেই ট্রাইব টিভির জেরে আপনাদেরকে শোনালেন। এবং সেই সাথে এবার দেখার বিষয় হচ্ছে, যেহেতু সামনে লোকসভা আসছে, সেই হিসেবে প্রতিনিধিরা এবার কী ধরনের পরিকল্পনা নেয় এবং তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা সেই পরিকল্পনাগুলিতে দাঁড়াতে পারে কিনা এবং এলাকার উন্নত হয় কিনা। এই সাথে এখনকার মতো চায়ের আড্ডায় উন্নয়ন অনুন্নয়নের কথা এ পর্যন্তই। পরবর্তীতে আরও একটি নতুন এলাকার চলে যাব আমরা, এবং সেই এলাকায় সেখানকার এলাকাবাসীর কাছ থেকে আমরা আরও একবার চায়ের আড্ডায় উন্নয়ন এবং অনুন্নয়নের কথা আপনাদের কাছে তুলে ধরবো। ততক্ষণের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি। ধন্যবাদ।